ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস টু আওয়ার চ্যানেল ক্যালকুলেট এক্স। ক্যালকুলেট এক্সে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। তো তোমরা অলরেডি জানো যে আমাদের এই চ্যানেলে ক্যালকুলেট এক্সে রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির ওপর একটা কোর্স লঞ্চ করা হয়েছে। তো যারা যারা এখনো অ্যাডমিশন নেওনি, যারা অ্যাডমিশন নিয়েছো খুবই ভালো কথা, আর যারা যারা এখনো অ্যাডমিশন নেওনি তারা কিন্তু এই যে দেখো এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমাদের স্ক্রিনের ওপরেও তোমরা নাম্বার দেখতে পারবে, তোমরা ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে। সেখানে গিয়ে কিন্তু তোমরা কি করতে পারো, প্লে স্টোরে যাবে, সেখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে এবং অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কিন্তু তোমরা কোর্সটা কিন্তু পারচেস করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? তো দেখো এর আগের দিন অলরেডি আমরা একটা ক্লাস করিয়েছিলাম, তো যারা দেখেছো অবশ্যই তারা কমেন্ট করবে যে তোমাদের কিন্তু একটা ক্লাস আমি করিয়েছিলাম এবং একটা ডেমো টাইপের বলতে পারো, যে আমরা গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম এবং মহাবীরের সম্পর্কে কিন্তু আমরা কিছু কথা জেনেছিলাম। তো দেখো আজকে আমরা কি স্টার্ট করব, আজকে আমরা তোমাদের যে একদম প্রথম চ্যাপ্টার ইতিহাস আমরা যেখান থেকে পড়তে হয়, যেখান থেকে আমরা পড়া শুরু করি সেই যুগ থেকে স্টার্ট করব। অর্থাৎ কোন যুগ? যখন আমরা কি ছিলাম, যখন আমরা আদিম মানুষ ছিলাম। আমরা দুই পায়ে দেখো কত সুন্দর ভর করে আমি তোমাদের সাথে কথা বলছি, তখন কি এরকম ছিলাম আমরা? এরকম কিন্তু আমরা ছিলামই না, তাই তো? সেই সময়কালের কথা আমরা পড়বো। ওকে, আচ্ছা, হ্যালো স্যার, ওকে, চলো এন্ড গেম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি পড়বো? তো তোমরা বুঝতেই পারছো আমরা কি পড়বো। আমরা সেই প্রস্তর যুগের কথা পড়বো, সেখানে যখন কি ছিল, যখন আদিম মানুষরা ছিল। ক্লিয়ার? সেই সম্পর্কের কথা আমরা জানবো এবং তার পাশাপাশি একটা সভ্যতা যার নাম হচ্ছে মেহেরগড় সভ্যতা, সেই সভ্যতার ব্যাপারে আমরা জানবো। ক্লিয়ার ব্যাপারটা? তো যারা যারা লাইভে আছো অবশ্যই একবার কমেন্ট করে দাও। ঠিক আছে, আমরা ক্লাসটা স্টার্ট করছি। খুব ভালোভাবে আমরা পড়বো, খুব সহজভাবে আমরা পড়বো প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা জিনিস। এবং আমরা কি করব, যা আমরা পড়বো আজকে, ঠিক আছে, প্রথমে তো আমরা থিওরি পড়বো, প্রথমে আমরা থিওরি পড়বো এবং তারপর কিন্তু আমরা আজকে 20টার মতো এমসিকিউ প্র্যাকটিস করব। তো তোমরা ক্লাসটাকে ভালো করে দেখো, ক্লাসেই তোমাদের পড়া হয়ে যাবে, তোমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। ক্লিয়ার? ওকে, তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করছি। ঠিক আছে, সমীর, সাগনিক, চলো, খুব ভালো। তো দেখো একদম বেসিক থেকে আমরা স্টার্ট করব। প্রথমে আমাদের কি জানতে হবে, যে দেখো একটা তো আমরা জানি যে আমাদের ইতিহাসকে আমরা তিন ভাগে ভাগ করি, তিনটে যুগে আমরা ভাগ করি। একটা বলি প্রাচীন ভারত, একটা হচ্ছে মধ্যযুগের ভারত যেখানে আমাদের সুলতানি যুগ, মোগল যুগ এগুলো পড়তে হয়। আর একটা হয় আধুনিক ভারত, যেখানে আমরা কি করি, যেখানে আমরা ইংরেজদের ব্যাপারে পড়ি, আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটারদের ব্যাপারে পড়ি, তাই তো? কিন্তু মনে রাখবে ইতিহাসকেও বা প্রাচীন যুগকেও কিন্তু আবার তিন ভাগে আমরা ভাগ করি। কি বললাম? প্রাচীন যুগকে আমরা তিন ভাগে ভাগ করি। সেটা কিভাবে করি আমরা দেখবো, দেখো। তাহলে প্রাচীন যুগকেও কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করি। তো দেখো কি লিখলাম, প্রাচীন যুগ বা প্রাচীন ভারতের যুগ, প্রাচীন যুগ বলতে পারি আমরা। এটাকেও আমরা মোটামুটি তিন ভাগে ভাগ করি। কিভাবে ভাগ করি যারা জানো কমেন্ট করতে পারো, কেউ যদি জেনে থাকো কমেন্ট করতে পারো। তো দেখো তিন ভাগে আমরা ভাগ করছি এটাকে। প্রথম ভাগটাকে আমরা কি বলি, আমরা বলি প্রাক ঐতিহাসিক যুগ। কি বলি আমরা? প্রাক ঐতিহাসিক যুগ। প্রাক ঐতিহাসিক যুগ বলি এটাকে আমরা। ইংলিশে কি বলি আমরা? আমরা প্রি হিস্টোরি, তাই তো? প্রি হিস্ট্রি। দেখো বাংলার পাশাপাশি আমরা ইংলিশেও তোমাদের করাবো, বাইলিঙ্গুয়াল চলবে আমাদের ক্লাসটা মোটামুটি। ওকে, ক্লিয়ার? তারপর দেখো প্রাক ঐতিহাসিক যুগ বা প্রি হিস্টোরি, তারপর যেটাকে আমরা বলি প্রোটো হিস্টোরি বা প্রায় ইতিহাস। সেকেন্ডটা আমরা কি বলি? প্রায় ইতিহাস। এটাকে আমরা ইংলিশে কি বলি? প্রোটো হিস্ট্রি। ওকে, আর তারপর যেটাকে হয় সেটাকে আমরা হিস্ট্রি বলছি, সেটাকে আমরা হিস্ট্রি বলছি। তিন নম্বরে যেটা আমরা লিখছি সেটাকে আমরা হিস্ট্রি বলছি বা ইতিহাস বলছি। তো মোটামুটি আমরা এই তিন ভাগে এটাকে আমরা ভাগ করছি। কেন এরকম ভাবে ভাগ করা হয়েছে দেখো, তো কেন হয়েছে আমাদের সেটা জানা দরকার। আচ্ছা,
যারা দেখছো লাইভ অবশ্যই বলো, যারা জানো অবশ্যই বলবে যে ব্যাপারটা কি, প্রি হিস্টোরি, প্রোটো হিস্টোরি আর হিস্ট্রি, এই ব্যাপারটা কি একবার বলো। আচ্ছা, চলো বুঝতে পারছো এবার, দেখো ক্লিয়ার একদম। তাহলে আমরা প্রাচীন যুগকে আমরা তিন ভাগে ভাগ করে নিচ্ছি। কিসের ওপর ভাগ 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 করি আমরা? তো দেখো, প্রাক ঐতিহাসিক বা প্রি হিস্টোরি, এখানে কি হয়? তো আগেকার দিনে চলে যাও, ভাবো তখন মানুষ লিখতে পারতো? যখন আমরা আদিম মানুষ ছিলাম, যখন আমরা কি করতাম, গুহায় গুহায় বসবাস করতাম, আমরা তখন কি করতাম, পশু শিকার করতাম, আমরা এদিক ওদিক ঘুরে বেড়াতাম যাযাবরের মতো। তখন আমরা লিখতে জানতাম? লিখতে জানতাম না। তাহলে তখনকার ইতিহাস আমরা এখন কিভাবে জানছি বলো? তাহলে কি হলো, কোনো লিখিত এভিডেন্স ছিল না, লিখিত কোনো লিখিত এভিডেন্স নেই এখানে, কোনো লিখিত এভিডেন্স নেই, কিছু নেই, লিখিত এভিডেন্স কিছু নেই এখানে। ঠিক আছে, এখানকার ইতিহাস আমরা কি দেখে জানতে পারি? আমরা জানতে পারি হচ্ছে অস্ত্র শস্ত্র থেকে, জীবাশ্ম থেকে। তাদের যে অস্ত্র শস্ত্র, তাদের যে ওয়েপন্স, তাদের যে টুলস গুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো থেকে আমরা কি করতে পারি, আমরা ইতিহাস জানতে পারছি। তারপর তাদের যে জীবাশ্ম রয়েছে, ফসিলস রয়েছে, সেটা থেকে আমরা জানতে পারছি। তাহলে অস্ত্র শস্ত্র, তাদের ফসিলস, ফসিলস মানে জীবাশ্ম, সেগুলো থেকে আমরা তাদের ইতিহাসটা জানতে পারছি। তো এটাকে আমরা কি বলি? প্রাক ঐতিহাসিক যুগ। কোনো লিখিত কিছু পাইনি, কোনো বই টই আমরা কিছু পাইনি। হয়ে গেল? ক্লিয়ার? একবার কমেন্ট করে দাও যারা দেখছো, বুঝতে পারছো কিনা। তারপর আমরা চলে যাই হচ্ছে প্রায় ইতিহাস বা প্রোটো হিস্ট্রি। প্রায় ইতিহাস বলছি আমরা কেন, কোন সময়টাকে আমরা বলি সেটা আগে আমরা দেখিনি। দেখো কোন সময়কে আমরা বলছি, মনে করো হরপ্পা সভ্যতা, হরপ্পা সভ্যতাকে আমরা প্রায় ইতিহাস, হরপ্পা সভ্যতা বা হরপ্পান সিভিলাইজেশন, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা প্রোটো হিস্ট্রি বলছি। এটাকে আমরা কি বলছি? প্রোটো হিস্ট্রি বলছি। হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার, সাগনিক, ওকে, চলো খুব ভালো। তাহলে প্রায় ইতিহাস কেন বলছি? দেখো ইতিহাস কিন্তু কিন্তু প্রায় বলছি আমরা। তাহলে আমরা প্রায় বা প্রোটো কেন বলছি? কারণ দেখো, হরপ্পার যুগের যে মানুষরা ছিল তারা কিন্তু লিখতে পারতো, হরপ্পার কিন্তু লিপি ছিল, হরপ্পাবাসীরা লিখতে কিন্তু পারতো, এটা মনে রাখবে। কিন্তু আমরা কি করতে পারি না, আমরা সেটা পড়তে পারছি না, আমরা পাঠোদ্ধার করতে পারছি না। সেটা আমাদের দোষ, ওদের তো দোষ না, ওরা তো লিখেছে, ঠিক আছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। তাই জন্য আমরা এটাকে কি বলে দিচ্ছি? প্রায় ইতিহাস বলে দিচ্ছি আমরা। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে কি, রাইটিংস আছে, লেখা আছে, এখানে আমরা কি বলবো, লেখা আছে, ওদের রাইটিং আছে, রাইটিংস আছে, কিন্তু আমরা কি করতে পারছি না সেটাকে, আমরা পড়তে পারছি না। রাইটিংস আছে বাট আমরা সেটাকে পাঠোদ্ধার করতে পারছি না, আমরা সেটাকে পড়তে পারছি না। এখানে রাইটিংস আছে, ওরা লিখেছে, তা আমরা পড়তে পারছি না। এটাকে আমরা বলি প্রায় ইতিহাস। আর হিস্ট্রি কোথা থেকে স্টার্ট হয়? যেখান থেকে আমরা পড়তে পারছি। কি পড়তে পারছি আমরা? তাহলে কোন জায়গা থেকে হিস্ট্রি শুরু হচ্ছে আমাদের? আমরা যদি বলি, আমরা বলতে পারি আমাদের বৈদিক সভ্যতা থেকে আমাদের ইতিহাস শুরু। বৈদিক সভ্যতা কেন? কারণ বৈদিক সভ্যতায় বেদ লেখা হয়েছিল এবং সেই বেদটা আমরা পড়তেও পারি। তাহলে এখান থেকে আমাদের মোটামুটি ইতিহাস, এই যুগটা আমাদের শুরু, আমরা এটা বলতে পারি। তো অবশ্যই একবার কমেন্ট করো যেটুকু পড়ালাম ক্লিয়ার একদম বুঝতে পেরে গেলে, যে আমাদের প্রি হিস্ট্রি কি, প্রোটো হিস্ট্রি কি, আর হিস্ট্রি কি। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? তো আবার বলছি, যারা কোর্সটা পারচেস করতে চাও তারা দেখবে স্ক্রিনের নিচে দেখবে কি আছে, সেখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আছে, তোমরা কল করে, তোমরা হোয়াটসঅ্যাপ করে কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশন কিন্তু নিতে পারো। চলো, সুনীল সামন্ত, ক্লিয়ার স্যার? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। চলো, খুব ভালো। এবার আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট, কোথায় চলে যাব আমরা? আমরা চলে যাব স্টোন এজে। ঠিক আছে, এবার আমরা কি পড়বো? আমরা প্রস্তর যুগ পড়বো। ঠিক আছে, চলো তাহলে আমরা চলে যাই এবার স্টোন এজে চলে যাই। আবার বলছি, ক্লাসের শেষে আমরা কি করব? আমরা আরআরবি গ্রুপ ডি
এবং এনটিপিসিতে যে প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তো ক্লাসটা দেখো, তোমরা কিন্তু খুব ইজিলি প্রত্যেকটা অ্যান্সার দিতে পারবে। এরপর দেখো আমরা কি দেখছি, এরপর দেখবো আমরা প্রস্তর যুগকে আমরা ক ভাগে ভাগ করি, সেটা আমরা আলোচনা করব। তো যারা জানো কমেন্ট করতে পারো যে স্টোন এজ বা প্রস্তর যুগকে আমরা ক ভাগে ভাগ করি, প্রস্তর যুগ স্টোন এজকে আমরা ক ভাগে ভাগ করি। অবশ্যই কমেন্ট করবে। প্রস্তর যুগ বা স্টোন এজকে আমরা ক ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, তাহলে দেখো প্রস্তর যুগকে আমরা 3 ভাগে ভাগ করি, আমরা সবাই জানি, ছোটবেলা থেকে আমরা এটা হয়তো পড়ে আসছি, তাই তো আবার বড় হয়েও আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তো দেখো প্রস্তর যুগকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথম যে ভাগটা সেটাকে আমরা কি বলি, প্রাচীন প্রস্তর যুগ, প্যালিওলিথিক এজ বলি আমরা, প্রাচীন প্রস্তর যুগ। তো আমরা বেসিক থেকে খুব সহজভাবে প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু শিখবো। আচ্ছা, সমীর খান 3 ভাগে, বা খুব ভালো, একদম ঠিক। তাহলে প্রাচীন প্রস্তর যুগ, একবার তোমরা ক্লাসগুলো দেখবে আর দেখবে কোথাও তোমাদের পড়তে হবে না। তো ভালো করে শোনো, ক্লাসের মধ্যেই কিন্তু তোমাদের টোটাল পড়াটা মুখস্থ হয়ে যাবে। ওকে, চলো তাহলে কি দেখলাম, প্রাচীন প্রস্তর যুগ, প্যালিওলিথিক এজ, কি বলা হয়, প্যালিওলিথিক এজ। ওকে, প্রাচীন প্রস্তর যুগ। তারপর কি হয়, মধ্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর, প্রস্তর মানে পাথর। আচ্ছা কমেন্ট করো তো, যে প্রস্তর যুগ বা স্টোন এজ কেন বলা হয় এই যুগকে? কি বললাম, এই যে যুগের কথা আমরা পড়ছি, আমরা আদিম মানুষের যুগে চলে গেছি এখন, তো এই যুগটাকে প্রস্তর যুগ বলা হয় কেন, কেন বলা হচ্ছে প্রস্তর যুগ, কমেন্ট করো। তাহলে প্রথমটা হচ্ছে কি, প্রাচীন প্রস্তর যুগ, প্যালিওলিথিক এজ। দ্বিতীয়টা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ। মেসোলিথিক এজ। ওকে, আর তারপর হচ্ছে আমাদের কি, নব্য প্রস্তর যুগ, আমাদের নব্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, বা এটাকে ইংলিশে আমরা কি বলবো, নিওলিথিক এজ, নিওলিথিক এজ। ওকে, তো আমরা এই 3 ভাগে আমরা আমাদের প্রস্তর যুগকে বা স্টোন এজকে আমরা ভাগ করতে পারি। আচ্ছা, প্রস্তর যুগকে প্রস্তর যুগ বলা হয় কেন, কেন, কারণ সে সময় মানুষরা বা আদিম মানুষেরা যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করত সেগুলো কি দিয়ে তৈরি করা থাকতো, সেগুলো সব পাথর দিয়ে তৈরি থাকতো। তারা কিন্তু তখনও কোনো রকম ধাতুর ব্যবহার জানেনি। ধাতু মানে লোহা, তামা, ব্রোঞ্জ, কপার, এইসবের ব্যবহার কিন্তু তারা এখনো জানে না। তারা শুধুমাত্র পাথরের ব্যবহার করত। আচ্ছা, শ্রীহানা প্রাচীন, মধ্য, নব্য, বাহ খুব ভালো। আচ্ছা, সালগুলো যদি পারো সালগুলো কমেন্ট করো, যে কোন সালে, মানে কোন সাল কতটা, কোন যুগ কতটা সালে অবধি ছিল। তাহলে প্রাচীন প্রস্তর যুগ দেখো আমরা বলবো মোটামুটি আমাদের 20 লাখ বছর আগের থেকে। ঠিক আছে, অনেক বইতে অনেক রকম আছে, বাট ভারতের দিক থেকে দেখতে গেলে 20 লক্ষ বছর আগে থেকে, কত সময়, কত প্রায় 10,000, মনে রাখবে 10K বিসি, বিফোর খ্রিস্ট, তাই তো। বিসি মানে হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ বা বিফোর খ্রিস্ট। আচ্ছা, রাজরাজ প্রাচীন 5 লক্ষ থেকে 10,000, যেটা বললাম 5 লক্ষ, 20 লক্ষ, কোনো কোনো বইতে 40 লক্ষ পর্যন্ত দেওয়া থাকবে। ঠিক আছে, তো সালটা ইম্পর্টেন্ট না, সময়টা বোঝাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। ক্লিয়ার একদম। সরঞ্জাম তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করতো, বাহ খুব ভালো, সাগনিক, চলো খুবই ভালো, ক্লিয়ার। তারপর আমরা যাচ্ছি মেসোলিথিক এজ। তারপর আমরা কি দেখলাম, মেসোলিথিক এজ। তাহলে এটা 10,000 থেকে 10,000 বিসি থেকে আমরা বলতে পারি মোটামুটি 6,000, কোনো কোনো বইতে 7,000, আমরা করলাম 6,000, চলো ঠিক আছে, 6,000 খ্রিস্টপূর্বাব্দ। আচ্ছা, আর নব্যপ্রস্তর যুগকে আমরা করব মোটামুটি 6,000 থেকে আমরা 1,000 বলতে পারি। চলো, এগুলো আবার বলছি আনুমানিক, এক একটা বইতে তোমরা এক এক রকম পাবে। ঠিক আছে, তো আমাদের মোটামুটি টাইম ফ্রেমটা আমাদের জানতে হবে, তাহলে হয়ে যাবে। মধ্য 1,000 থেকে 4,000, শ্রাবণী ঠিক আছে একদম, যেটা বললাম। ঠিক আছে, 1,000 থেকে 4,000, 1,000 থেকে 5,000, 1,000 থেকে 6,000 অবধিও আমরা যেতে পারি, কোনো অসুবিধা নেই।
কোনো অসুবিধা নেই। আর নব্যপ্রস্তর যুগ এখানে কেন এরকম করছি আমরা, কারণ নব্যপ্রস্তর যুগে একটা সভ্যতা গড়ে ওঠে, তার নাম মেহেরগড় সভ্যতা। ঠিক আছে, চলো। তো সালের কোনো অসুবিধা নেই, একটা বইতে এক রকম আছে, তোমরা যেটা লিখেছো সেটাও ঠিক, কোনো অসুবিধা নেই, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। চলো, তারপর আমরা চলে যাচ্ছি। এবার আমরা কি জানবো, এবার আমরা প্রত্যেকটা যুগ সম্পর্কে আমরা কিছু কিছু ইনফরমেশন যেগুলো আমাদের ইম্পর্টেন্ট, আরআরবি এবং এনটিপিসির দিক থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমরা জানবো। খুব বেশি আমরা ডিটেলসে যাব না, আমাদের রেলের জন্য আমাদের যেটুকু প্রয়োজন আমরা সেই দিকগুলোই কিন্তু দেখার চেষ্টা করব। চলো, তাহলে প্রথমে আমরা কি হেডিং করব, আমরা করব হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ। আমরা কি দেখব, আমরা দেখব হচ্ছে প্যালিওলিথিক এজ, প্রাচীন প্রস্তর যুগ। প্যালিওলিথিক এজ, ওকে। তো প্যালিওলিথিক মানে প্রাচীন প্রস্তর যুগ, মনে রাখবে, খুব সহজ। প্যালিও প্রাচীন, ব্যাস, ঠিক আছে। প্রাচীন প্রস্তর যুগ, সুনীল শ্রাবণী, ঠিক আছে, চলো, খুব ভালো। হ্যাঁ, আবার বললাম, দেখো অত সালে যাবে না, কোন বইতে কি আছে, মোটামুটি ধারণা যেন থাকে, তাহলেই হবে। তাহলে প্যালিওলিথিক এজ, প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগে ভাবো, তোমরাই বলো, মানুষের জীবিকা কি হবে, তোমরাই কমেন্ট করো, মানুষের জীবিকা কি হবে, মানুষের পোশাক পরিচ্ছদ কেমন হবে, মানুষ কেমন ধরনের অস্ত্র তৈরি করবে, তোমরা কমেন্ট করতে থাকো, খুবই সহজ জিনিস এগুলো। তাহলে আমরা দেখব, প্রথমে হাতিয়ার নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে, টুলস নিয়ে আমরা আলোচনা করব। কেমন ধরনের অস্ত্র শস্ত্র ব্যবহার করতো, কেমন ধরনের টুলস ব্যবহার করতো তারা, সবকিছু কি দিয়ে তৈরি, সবকিছু পাথর দিয়ে তৈরি, সেটা তার বলতেই হবে না। রাজরাজ, শিকার করা, ভোতা অস্ত্র, একদম রাইট। তাহলে হাতিয়ারগুলো কেমন, ঠিক আছে। যারা লাইভে আছো অবশ্যই একবার কমেন্ট করে জানাও, কিছু টেকনিক্যাল এররের জন্য এই প্রবলেমটা হয়েছে, তোমরা একবার অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা ভিডিওর সাউন্ড আর আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, চলো, তাহলে দেখো আমরা কি দেখছিলাম, আমরা যেটা দেখছিলাম আরেকবার আমরা রিপিট করে দিই তাহলে ভালো হবে। আমরা দেখলাম যে প্রাচীন যুগকে আমরা তিন ভাগে ভাগ করলাম। অল ক্লিয়ার স্যার, অনির্বাণ, সমীর, ওকে। চলো একবার সংক্ষেপে রিপিট করছি। তিন ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে প্রি হিস্ট্রি, একটা হচ্ছে প্রোটো হিস্ট্রি, আর একটা হচ্ছে আমাদের হিস্ট্রি, দিয়ে আমরা তিন ভাগে ভাগ করলাম। এবং আমরা কি দেখলাম, যে প্রাক ঐতিহাসিক যুগে কোনো লিখিত এভিডেন্স নেই, আদি মানুষরা লিখতে পারতো না, কিছু পারতো না। ওরা ওরা কি করতো, অস্ত্র শস্ত্র ব্যবহার করতো এবং তাদের যে ফসিলস সেগুলো দেখে আমরা ইতিহাস রচনা করেছি। তো এই যুগকে আমরা কি বলি, প্রাক ঐতিহাসিক যুগ। তারপর এলো প্রায় ইতিহাস। প্রায় কেন বলছি আমরা, কারণ হরপ্পা সভ্যতার কথা চিন্তা করো, হরপ্পা সভ্যতার মানুষরা কিন্তু লিখতে পারতো, তাদের কিন্তু লিপি আছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, তাই জন্য এটা হচ্ছে প্রায় ইতিহাস। আর হিস্ট্রি কোথা থেকে বলছি, যেখান থেকে আমরা লিখতে পারছি এবং আমরা সেই পড়াটা আমরা বুঝতেও পারছি, অর্থাৎ বৈদিক সভ্যতা। এই সময় কি হয়েছিল, এই সময় বেদ লেখা হয়েছিল, এই সময় বেদ লেখা হয়েছিল, বেদাস, এবং সেই বেদ আমরা এখনো পড়তে পারি, আমরা জানি, তাই জন্য এটাকে আমরা বলি ইতিহাসের সূচনা হয় এখান থেকে, ওকে। তারপর আমরা কি দেখলাম, প্রস্তর যুগ, স্টোন এজকে আমরা তিন ভাগে ভাগ করলাম, প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ আর নিওলিথিক এজ, ওকে, হয়ে গেল আমাদের। চলো, তারপর আমরা কি দেখছিলাম, আমরা দেখছিলাম প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগ। আমরা কি দেখলাম, তারা কি ধরনের টুলস ইউজ করতো, হাত কুঠার, চেরা কুঠার, তাই তো, এগুলোকে দেখবে চপার্স বলি আমরা, মনে রাখবে। তারপর হ্যান্ড অ্যাক্স, নামগুলো কিন্তু মনে রাখবে, কেন, কারণ পরীক্ষা এগুলো দিয়ে দেয় অনেক সময়। হাত কুঠার, চেরা কুঠার, চপার্স বা হ্যান্ড অ্যাক্স, এগুলো মনে রাখবে। এই ধরনের অস্ত্রগুলো এরা ব্যবহার করতো এবং এগুলো কি দিয়ে তৈরি, এগুলো সবকিছু মনে রাখবে পাথর দিয়ে তৈরি থাকতো, ঠিক আছে, হয়ে গেল। তারপরের পয়েন্ট দেখো, আমরা কি দেখবো, আমরা দেখবো হচ্ছে জীবিকা কি ছিল। তাহলে আমরা দেখবো নেক্সট পয়েন্ট, জীবিকা কি ছিল, ওদের কি করতো ওরা। তাহলে আমরা সবাই জানি যে ওরা কি ছিল, ওরা কিন্তু পশু শিকার করত। তাহলে ওরা কি ছিল, হান্টার ছিল,
পশু শিকার করত, আর ফুড গ্যাদারার মানে খাদ্য সংগ্রহ করে রাখতো, খাদ্য সংগ্রাহক ছিল, ফুড গ্যাদারার ছিল তারা। তাই তো, খাদ্য সংগ্রাহক এবং হান্টার, শিকার করত এবং ফুড বা খাদ্য সংগ্রহ করে তারা রাখতো, হয়ে গেল, এটা তাদের জীবিকা ছিল। আর অস্ত্রগুলো কেমন ছিল? ওদের তো কোনো বুদ্ধি নেই, তাহলে অস্ত্রগুলো কেমন ছিল? সব ভোঁতা ছিল, ঠিক আছে, ভোঁতা অস্ত্র ছিল, মোটা পাথর, বড় বড় পাথর ইউজ করত। ক্লিয়ার? তো খুব সহজ ব্যাপার। আচ্ছা, এই সময়ের মানুষরা ভেবে দেখো, পশুপালন জানবে? জানতো না। আগুনের ব্যবহার কি খুব ভালোভাবে জানে এরা? জানে না। পশুপালন করতে পারে এরা? পশুপালনও করতে পারে না। তাহলে শুধু এরা দিনরাত কি করছে? যুদ্ধ করছে, দিনরাত পশু শিকার করছে, মাংস খাচ্ছে, আর খাদ্য সংগ্রহ করে রাখছে, গাছের ফলমূল খাচ্ছে, ব্যাস। এটা এদের জীবন প্রণালী ছিল সেই সময়, খুব সিম্পল জীবন প্রণালী ছিল। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? এবার আমরা কি দেখব, কয়েকটা পয়েন্ট আমরা দেখব, সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজের নিদর্শন কোন কোন জায়গায় পাওয়া গেছে। কি বললাম? কিছু স্থানের ব্যাপারে আমরা জানবো, কিছু সাইটস এর ব্যাপারে আমরা জানবো, কোথায় কোথায় পাওয়া গেছে এইসব। বলো, কেউ জানো কোন কোন জায়গায় প্রাচীন প্রস্তর যুগের মানুষের নিদর্শন পাওয়া গেছে? কি হবে? যেমন যেমন ধরে নাও, একটা মনে রাখবে, ভীমবেটকা বলে একটা গুহা আছে। কি আছে? ভীমবেটকা। কি? ভীমবেটকা বলে একটা গুহা আছে, ঠিক আছে। এই গুহাতে মনে রাখবে, একদম রাইট, শ্রেয়ানা, শ্রেয়ানা গুহা, তাই তো? ভীমবেটকা একটা গুহা আছে, এটা কোথায় আছে? এটা পরীক্ষায় আসে কিন্তু, এটা কি বললাম, এটাও কিন্তু পরীক্ষায় আসে মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই ইম্পর্টেন্ট। মধ্যপ্রদেশে আছে এই গুহাটা। এখানে কারা থাকতো? আদিম মানুষরা থাকতো গুহার মধ্যে, ঠিক আছে। এবং এই গুহার মধ্যে কি পাওয়া গেছে? প্রচুর চিহ্ন পাওয়া গেছে, প্রচুর ছবি পাওয়া গেছে, পশুর ছবি পাওয়া গেছে। শ্রাবণী, মধ্যপ্রদেশ, বাহ, খুব ভালো। তো ক্লিয়ার এই ব্যাপারটা একদম? আচ্ছা, আর কোথায়? শুধু ভীমবেটকা না, আরো মনে রাখবে, নর্মদা নদীর উপত্যকা। মানে নর্মদা ভ্যালি, ক্লিয়ার? নর্মদা ভ্যালিতেও পাওয়া গেছে। তারপর কোথায়? আরো যদি আমরা লিখি, সোয়ান উপত্যকা, সোহান উপত্যকায় পাওয়া গেছে। সোয়ান ভ্যালি কোথায় আছে? এটা সোয়ান উপত্যকা, মনে রাখবে, পাকিস্তানে আছে বর্তমানে। তো এই কটা আমাদের। বোলান উপত্যকা, কি? বোলান, বোলান ভ্যালি বা গিরিপথ বা উপত্যকা কোথায় আছে? বালুচিস্তানে আছে। বালুচিস্তান আবার কোথায় আছে? বালুচিস্তান আবার পাকিস্তানেই আছে। তো এইসব জায়গাতে আমরা বলতে পারি আমরা কি পেয়েছি? সোয়ান, বোলান, বাহ, খুব ভালো। এইসব জায়গাতে আমরা কিন্তু কি পেয়েছি? প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবাশ্ম, মানুষের নিদর্শন, তাদের অস্ত্র শস্ত্র আমরা কিন্তু এই জায়গাগুলোতে পেয়েছি। এছাড়া আরো একটা আছে, মহারাষ্ট্রের নেভাসা বলে আছে। নেভাসা কোথায়? মহারাষ্ট্র। তো এই জায়গাগুলো আমরা মনে রাখতে পারি। ক্লিয়ার? প্যালিওলিথিক এজ একদম ক্লিয়ার। সালটা কত? যেটা বললাম, কোথাও 20 লক্ষ, কোথাও 5 লক্ষ, কোথাও 40 লক্ষ থেকে দেওয়া আছে, মোটামুটি 10,000 পর্যন্ত খ্রিস্ট পূর্বাব্দ। খুব ক্লিয়ার। এ সময় আগুনের ব্যবহার সেভাবে এরা শেখেনি, শুধু যুদ্ধ করত, হান্টিং করত, পশু শিকার করত, আর খাদ্য সংগ্রহ করে গুহার মধ্যে রেখে দিত। আর এদের জীবন প্রণালী কেমন ছিল? যাযাবর, কখনো গুহায় থাকছে, কখনো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, এইটা হচ্ছে ব্যাপার। সুনীল একদম ঠিক, ভীমবেটকা নর্মদা নদীর উপত্যকায়, বাহ, খুব ভালো। তো আমরা খুব ইজিলি আমরা বুঝতে পারলাম। তো আমাদের হয়ে গেল প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগ। এইটুকু পড়লেই আমাদের কিন্তু মোটামুটি হয়ে যাবে। আর একটা নাম মনে রাখতে পারো, জন লুবক বলে একজন ব্যক্তি ছিল। কি নাম বললাম? জন লুবক। এর নামটা মনে রাখবে কেন? কারণ এই যে প্যালিওলিথিক এজ, ঠিক আছে, নিওলিথিক এজ, এই নামগুলো কে দিয়েছিল? জন লুবক। জন লুবক এই টার্মগুলো দিয়েছিল প্যালিওলিথিক এজ, নিওলিথিক এজ। হয়ে গেল। এইটুকুই আমরা জানবো গ্রুপ ডির জন্য এবং এনটিপিসির জন্য। ক্লিয়ার ব্যাপারটা? দেখো,
তাহলে প্যালিওলিথিক এজ হয়ে গেল তোমাদের। ঠিক আছে, একবার কমেন্ট করে দাও বুঝতে পেরেছো সবাই। এবার আমরা চলে যাবো হচ্ছে কি মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগ। চলো নেক্সট দেখো। এবার দেখো আমরা যখন মেসোলিথিক এজে যাব তখন আমরা কি দেখব, তাদের একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে। ঠিক আছে, আচ্ছা আগে আমরা আদিম মানুষ ছিলাম, বাট যখন আমরা মধ্যপ্রস্তর যুগে আসছি তখন আমরা কিন্তু অলরেডি হোমোসেপিয়েন্স হয়ে গেছি। মানে হোমোসেপিয়েন্স মানে কি, যেটা হচ্ছে আধুনিক মানুষ। আমাদের বিজ্ঞানসম্মত নাম কি, হোমোসেপিয়েন্স। তাহলে আমরা মেসোলিথিক এজে কি হলাম, আমরা কিন্তু আমরা কি হেডিং করব, মেসোলিথিক এজ মধ্যপ্রস্তর যুগ। কত থেকে কত, প্রায় 10,000 থেকে, এটা বললাম 6,000 7,000 কেউ ধরতে পারো, তো আমরা এরকম ধরবো খ্রিস্টপূর্বাব্দ। মেসোলিথিক এজে কি হলো, আমরা কিন্তু হোমোসেপিয়েন্স হয়ে গেলাম, আমাদের বুদ্ধি কিন্তু হয়েছে এবার। ঠিক আছে, আগের থেকে আমাদের বুদ্ধি কিন্তু বেড়েছে। এবার আমরা কি করব তাহলে, তাহলে এবার আমাদের অস্ত্র শস্ত্রগুলো কেমন হচ্ছে, আমাদের টুলসগুলো কেমন থাকছে, আগের থেকে কি হবে, ধারালো হবে, তীক্ষ্ণ হবে, হবে কি না, শার্প হবে আগের থেকে আমাদের টুলসগুলো, অস্ত্র শস্ত্রগুলো। ক্লিয়ার? এবং আকারে ছোট হবে না বড় হবে, আকারে ছোট হবে। কেন, পশু শিকার করতে গেলে বড় বড় পাথর ছুঁড়লে হবে না, পশু শিকার করতে গেলে ছোট এবং তীক্ষ্ণ অস্ত্র ব্যবহার করতে হবে, যাতে আমরা খুব সহজে পশুকে শিকার করতে পারি। তাহলে টুলসগুলো কেমন হলো, ছোট হলো, স্মল আকৃতির হলো, স্মল হলো, টুলসগুলোর আকার ছোট হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো এটাকে কি বলা হয়? তাই জন্য মনে রাখবে মেসোলিথিক এজের অপর নাম হচ্ছে মাইক্রোলিথিক এজ। মাইক্রো মানে ছোট, মাইক্রোলিথিক মানে পাথর। ঠিক আছে, মাইক্রো মানে ছোট পাথরের যুগ বলা হয়, বা মাইক্রোলিথিক এজ বলা হয়। কেন, কারণ অস্ত্র শস্ত্রগুলো কি হয়েছে, আগের থেকে ছোট হয়ে গেছে, তাই জন্য বলা হয় মাইক্রোলিথিক এজ। খুব ভালো শ্রাবণী, চলো 1 থেকে 5 সেন্টিমিটার লম্বা, বাহ খুব ভালো। আচ্ছা, তাহলে তাই জন্য মেসোলিথিক এজকে কি বলা হয়, অপর নাম মনে রাখবে মাইক্রোলিথিক এজ বলা হয়। এটাও কিন্তু পরীক্ষায় আসে মাই ডিয়ার স্টুডেন্টস, যে মেসোলিথিক এজের অপর নাম কি, মাইক্রোলিথিক এজ। কেন, অস্ত্র শস্ত্রগুলো কি হয়ে গেল, ছোট হয়ে গেল আগের থেকে, ছোট পাথরের যুগ, তাই জন্য আমরা বলছি। ঠিক আছে, এবার দেখো জীবিকা কি হলো। তাহলে আমরা আগে জীবিকা দেখলাম, জীবিকা কি একই থাকবে না একটু চেঞ্জ হবে? জীবিকাটা বলো তো কি হলো, বলো জীবিকাতে কি হলো, কি চেঞ্জেস এলো, জীবিকাতে কি চেঞ্জেস এলো? আচ্ছা, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে মনে রাখবে প্রাচীন প্রস্তর যুগের শেষের দিকে এরা কিন্তু মোটামুটি জেনে গেছে যে আগুন ব্যাপারটা কি। ঠিক আছে, আর মধ্যপ্রস্তর যুগে এসে কিন্তু এরা খুব ভালোভাবে আগুনের ব্যবহার করছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এরা কি করছে, আগুনের ব্যবহার খুব ভালোভাবে করছে। ঠিক আছে, ক্লিয়ার, খুব ভালোভাবে আগুনের ব্যবহার শিখে গেছে। ওকে, আচ্ছা জীবিকার মধ্যে কি কি আমরা বললাম, কি হবে বলো, খাদ্য সংগ্রাহক, পশুপালন, বা রাজরাজ চাষ করলো গম বার্লি। শ্রাবণী, এখনই গম বার্লি চাষ করা হয়ে গেল, হবে না। ঠিক আছে, দেখো ব্যাপারটা আমি বলছি তোমাদের, কি হলো মেসোলিথিক এজে মেন জীবিকা এই সময় কি ছিল, এখনো কিন্তু পশু শিকার, পশু শিকার তো আছেই, হান্টিং তো আছে। ঠিক আছে, পশু শিকার তো করছেই, খাদ্য সংগ্রাহক এখনো আছে, ফুড গ্যাদারার। কিন্তু হলেও হলেও কি হলো এই সময় মনে রাখবে খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পশুপালন স্টার্ট হয়ে গেছিল। সব থেকে ইম্পর্টেন্ট কি এই যুগের, কে লিখেছে পশুপালন, রাজরাজ, বা খুব ভালো একদম ঠিক। সব থেকে ইম্পর্টেন্ট কি মধ্যপ্রস্তর যুগের, সেটা হচ্ছে পশুপালন স্টার্ট হয়ে গেল, খুবই ইম্পর্টেন্ট, ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল। ঠিক আছে, তাহলে অ্যানিমেলের কি শুরু হয়ে গেল, পশুপালন করা শুরু হয়ে গেল, পশুপালন লিখতে পারি আমরা।
অ্যানিম্যাল হাজবেন্ড্রি, অর্থাৎ পশুপালন শুরু হয়ে গেল এই সময়। আচ্ছা, আর কেউ বলতে পারবে প্রথম গৃহপালিত পশু কি ছিল মানুষের? প্রথম গৃহপালিত পশু কি, বলো, কমেন্ট করো। পশুপালন সব থেকে প্রথম কি গৃহপালিত পশু? পরীক্ষায় আসে প্রশ্ন, সহজ একদম। প্রথম গৃহপালিত পশু কি, বলো? ভেড়া? না, সমীর ভুল হচ্ছে, আরেকবার ট্রাই করো অন্য কেউ। প্রথম গৃহপালিত পশু কি মানুষের? কি হবে? রাজরাজ বলছে আদমগর বাগর, বা খুব ভালো, ওটা আমরা লিখবো ভেড়া। তোমরা ভেড়া কোথা থেকে পেয়েছো? কেউ কমেন্ট করো, ভেড়া লিখছো কেন? প্রথম গৃহপালিত পশু আমাদের কি ছিল? কুকুর ছিল না? ঠিক আছে, কুকুর। আর তারপর যে গবাদি পশুগুলো পালিত হয়েছিল তার মধ্যে ভেড়া, গরু, ছাগল, যে গবাদি পশুগুলো হয়, তাহলে প্রথমে কুকুর ছিল, তারপর গবাদি পশু। মনে রাখবে প্রথম কিন্তু কুকুর, এটা একটু মনে রাখবে। আচ্ছা, সবাই ভেড়া, কি ব্যাপার? তাহলে প্রথম কিন্তু কুকুর ছিল গৃহপালিত পশু, তারপর গবাদি পশুর মধ্যে যেগুলো পড়ছে সেগুলো। আচ্ছা, হয়ে গেল। এবার দেখো কোন জায়গায়, তাহলে এই যে পশুপালনগুলো হচ্ছে কোন কোন স্থানে হচ্ছে সেটা আমরা একটু দেখে নেব। পশুপালনগুলো যে হচ্ছে কোন কোন স্থানের মধ্যে হচ্ছে সেগুলো আমরা দেখব। কি বললাম? পশুপালনগুলো কোন জায়গায় হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে মনে রাখবে সব থেকে ইম্পর্টেন্ট এই সময় পশুপালন। তো পশুপালনগুলো কোথায় হচ্ছে, কোন জায়গায়? তো যেটা বললো আদমঘর, বাগর, এইসব জায়গাগুলোতে। আদমগড়ে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। বাগড়ে, এই দুই জায়গা। আচ্ছা, এটা বলতে পারবে আদমগড় কোথায় আর বাগড় কোথায়? কেউ বলতে পারবে? এই জায়গাতে মনে রাখবে আদমগড় আর বাগড়ে সব থেকে পুরনো পশুপালনের চিহ্ন পাওয়া গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। কি বললাম? আদমগড়ে আর বাগড়ে কি হয়েছে? সব থেকে পুরনো পশুপালনের চিহ্ন পাওয়া গেছে, যেখানে পশুপালন হতো। রাজরাজ আদমগড় রাজস্থানে, বা খুব ভালো। তাহলে আদমগড় কোথায়? আদমগড় হচ্ছে আদমগড় হচ্ছে রাজস্থানে। আদমগড় হচ্ছে রাজস্থানে, ঠিক আছে। আর বাগড় কোথায়? আচ্ছা, এক সেকেন্ড। তো দেখো আদমগড় কোথায়? আদমগড় হচ্ছে মধ্যপ্রদেশে। আচ্ছা, আদমগড় কোথায়? এমপিতে, মধ্যপ্রদেশ, ঠিক আছে। আর বাগড় হচ্ছে রাজস্থানে। বাগড় কোথায়? রাজস্থানে। ওকে, ক্লিয়ার? তাহলে আদমগড় হচ্ছে মধ্যপ্রদেশে আর বাগড় হচ্ছে রাজস্থানে। একদম ঠিক। রাজরাজ উল্টো হয়ে গেছে, ঠিক আছে। চলো, তোমার দেখে আমি লিখে দিচ্ছিলাম। তাহলে আদমগড় কোথায়? আদমগড় মধ্যপ্রদেশে আর বাগড় হচ্ছে রাজস্থানে। চলো, হ্যাঁ একদম ঠিক শ্রিয়ানা। তো মনে রাখবে এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়া কি আর কোনো জায়গা নেই? আছে, ভীমবেটকা তো আছেই। মনে রাখবে মধ্যপ্রস্তর যুগের একটা জায়গা হচ্ছে ভীমবেটকা। ভীমবেটকাতে মনে রাখবে আদিম মানুষরাও থাকতো, প্রাচীন প্রস্তর যুগের মানুষরাও থাকতো, মধ্যপ্রস্তর যুগের মানুষরাও থাকতো, আর নিওলিথিক এজের মানুষরাও থাকতো। সবাই এখানে থাকতো। ক্লিয়ার? আদমগড়টা এই জন্য ইম্পর্টেন্ট। কিরে, একদম ঠিক। বাগড় রাজস্থানের ভিলওয়ারা জেলার কোঠারি নদীর তীরে। বাহ, ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, চলো, তাহলে হয়ে গেল আমাদের ভীমবেটকা। মনে থাকবে আদমগড় আর বাগড়, এই দুটো জায়গা এখানে সব থেকে ইম্পর্টেন্ট। আর সব থেকে ইম্পর্টেন্ট কি, সেটা হচ্ছে এরা পশুপালন করা শিখে গেল আর আগুনের ব্যবহার শিখে গেল। এই দুটো ইম্পর্টেন্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার যাচ্ছি আমরা নেক্সট ব্যাপারটাতে। সেটা হচ্ছে দেখো কৃষিকাজ করার ব্যাপারটা। তো মনে রাখবে মধ্যপ্রস্তর যুগের শেষের দিকে একদম এসে এরা কৃষিকাজ জেনে গেল অল্প স্বল্প। দেখো, কৃষিকাজ তো এরকম না যে আমি আজকে জানি কালকে মানে আজকে জানি না, কালকে আমি শিখে গেলাম, কৃষিকাজ করা শুরু করে নিলাম। হবে কি না? টাইম লেগেছে। তো মনে রাখবে মধ্যপ্রস্তর যুগের একদম শেষে
অল্প স্বল্প পশুপালন এরা কৃষিকাজ করা কিন্তু শিখে গেল। কিন্তু আমরা তাই জন্য কৃষিকাজটাকে আমরা কিসের মধ্যে ধরি? কৃষিকাজটাকে আমরা কিন্তু নব্য প্রস্তর যুগের মধ্যে ধরি। ক্লিয়ার? তাহলে আমরা এবার চলে যাবো কিসে, একদম ক্লিয়ার আমরা বুঝতে পারছি নব্য প্রস্তর যুগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যুগ। ঠিক আছে, এই যুগগুলো এসেছে বলেই আজকে আমরা বোর্ডে লিখছি আর তোমরা পড়ছো এখানে। ওরা উন্নত হয়েছে বলেই আমরা আজকে এই জায়গাতে এসেছি, না তো আমরাও কি করতাম, আমরাও কিন্তু পশু শিকার করতাম, খাদ্য সংগ্রহ করতাম, গুহার মধ্যে থাকতাম। তাহলে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো এইসব জিনিসগুলো? পশুপালন শেখা, লোহার ব্যবহার শেখা, আগুনের ব্যবহার শেখা, প্রত্যেকটা জিনিস কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, তাই না? চলো তাহলে আমরা কি দেখবো? আমরা দেখবো হচ্ছে নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগ, নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময় সব থেকে ইম্পর্টেন্ট কি? তো অস্ত্র কি হলো, আরো উন্নত হলো, ধারালো হলো। আচ্ছা, তাহলে এই সময় জীবিকার মধ্যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কি হয়ে গেল সেটা আমরা দেখব। সব থেকে ইম্পর্টেন্ট জীবিকা, এই সময় কিন্তু আমরা কৃষিকাজ করা স্টার্ট করে দিলাম। তাহলে কৃষিকাজ স্টার্ট। পশুপালন তো আছেই, পশুপালন তো করছেই আমরা। এবার আমরা কি হয়ে গেলাম? খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক হয়ে গেলাম, তাই তো? খাদ্য সংগ্রাহক ছিলাম আমরা, আমরা এবার হয়ে গেলাম খাদ্য উৎপাদক, প্রডিউসার হয়ে গেলাম আমরা। একদম রাইট, কৃষিকাজ। চলো খুব ভালো, ক্লিয়ার। নিওলিথিক এজ হয়ে গেল আমাদের। আচ্ছা, তারপর মাটির পাত্র, মৃৎ পাত্র তৈরি করছি আমরা, পটারি, মৃৎ পাত্র, মৃৎপাত্র বা পটারি, মৃৎপাত্র তৈরি করছি, মাটির পাত্র আমরা তৈরি করতে পারছি। রাইট, একদম ঠিক রাজরাজ, খুব ভালো। চলো তাহলে জীবিকা আমরা বুঝে গেলাম, এটা হচ্ছে নিওলিথিক এজ। ক্লিয়ার? আচ্ছা, নিওলিথিক এজের জায়গাগুলো কোনগুলো? সেই একই ভীমবেটকা, নর্মদা নদীর উপত্যকা, ঠিক আছে, এগুলো থাকছেই। কাল্টিভেট, একদম ঠিক শিয়ানা, আমরা কাল্টিভেট করতে পারছি, আমরা কৃষিকাজ করা শুরু করে দিলাম, আমরা ফার্মিং করছি, আমরা আমরা খাদ্য উৎপন্ন করছি, আমরা গম, জব, বার্লি এইসব জিনিসগুলোর আমরা চাষবাস করা শিখে গেলাম। একদম রাইট। চলো, আর একটা জিনিস মনে রাখবে, নিওলিথিক এজকে কি বলেছে রবার্ট? নিওলিথিক এজকে কি বলা হয়? নব্যপ্রস্তর যুগের রেভলিউশন বলা হয়। কি বলা হয়? নিওলিথিক রেভলিউশন বলা হয়, এটা মনে রাখবে। নিওলিথিক রেভলিউশন বলা হয়, এটা কিন্তু অনেক সময় দিয়ে দেয়। মানে নব্যপ্রস্তর যুগের রেভলিউশন মানে কি? বিপ্লব। তো নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলা হয়। কে বলেছে? গর্ডন চাইল্ড বলে একজন ব্যক্তি আছে, সে বলেছে। কে বলেছে? গর্ডন চাইল্ড। কে বলেছে? গর্ডন চাইল্ড বলে একজন ব্যক্তি আছে, ঠিক আছে। গর্ডন চাইল্ড কি বলেছে? বলেছে নিওলিথিক এজকে নিওলিথিক রেভলিউশন বলেছে। বিপ্লব ঘটে গেল, কৃষিকাজ করতে পারলাম, এর ফলে কি হলো? কৃষিকাজ করার ফলে একদম কি হলো? কৃষিকাজ করার ফলে কি হলো মনে রাখবে, কৃষিকাজ করার ফলে আমরা আগে কি ছিলাম? যাযাবর ছিলাম, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আমরা, তাই তো। কিন্তু কৃষিকাজ করতে গেলে কি করতে হবে? ঘুরে বেড়ালে হবে? ঘুরে বেড়ালে হবে না, এক জায়গায় বসতি স্থাপন করতে হবে। আমরা কি করলাম? আমরা বসতি স্থাপন করলাম, বসতি স্থাপন করা শুরু করলাম, ছোট ছোট গ্রাম তৈরি করলাম এবং সেখানে আমরা বসতি স্থাপন করা শুরু করলাম। তাহলে কাল্টিভেট করতে গেলে, ফার্মিং করতে গেলে আমাদের এক জায়গায় থাকতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে নব্যপ্রস্তর যুগের সভ্যতার মধ্যে একটা হচ্ছে মেহেরগড় সভ্যতা, এই জিনিসটা মনে রাখবে। মেহেরগড় সভ্যতা আমরা জানি, মেহেরগড় সভ্যতা, তাই তো। মেহেরগড় সভ্যতা আমরা পড়েছি, খুবই ইম্পর্টেন্ট। তো মনে রাখবে মেহেরগড় সভ্যতা, মেহেরগড় সভ্যতা কিন্তু নব্য প্রস্তর যুগের সভ্যতা, একদম রাইট।
মেহেরগড় সভ্যতাই কিন্তু কি নব্যপ্রস্তর যুগের সভ্যতা, এটা মনে রাখবে। মেহেরগড় সভ্যতা নব্যপ্রস্তর যুগের সভ্যতা, নব্যপ্রস্তর যুগের সভ্যতা, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। ক্লিয়ার? কমেন্ট করে দাও সবাই, বুঝতে পারছো? আচ্ছা, এইবার প্রশ্ন আসে, তাহলে আমরা নব্যপ্রস্তর যুগ টোটাল বুঝে গেলাম, মধ্যপ্রস্তর যুগও বুঝে গেছি আমরা, আর প্রাচীন প্রস্তর যুগও বুঝে গেছি। তো যারা কমেন্ট করো একবার, যারা যারা দেখছো অবশ্যই একবার কমেন্ট করো যে বুঝতে পারছো কিনা। কোনো ডাউট নেই, সবকিছু আমরা বুঝতে পারছি। আগে আমরা কেমন ছিলাম, মাঝখানে আমরা কি শিখলাম, পশুপালন শিখলাম মেসোলিথিকে যে, তারপর নিওলিথিকে যে আমরা একদম ভালোভাবে কৃষিকাজ করতে পারছি, আমরা বসতি স্থাপন করছি, আমরা বিন্দাস থাকা শুরু করে দিয়েছি। ঠিক আছে, মানব সভ্যতার অগ্রগতি হচ্ছে এবং উন্নতি হচ্ছে। দিয়ে আমরা দেখলাম একটা সভ্যতা আবিষ্কার হলো নিওলিথিক এজেই, এটাকে আমরা কি বলছি, মেহেরগড় সভ্যতা বা মেহেরগড় সভ্যতা, সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগের সভ্যতা। এবার আমরা এই মেহেরগড় সভ্যতার ব্যাপারে কয়েকটা জিনিস জানবো। তাহলে আমাদের স্টোন এজ কিন্তু কমপ্লিট, স্টোন এজ কিন্তু আমাদের কমপ্লিট। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। তাহলে আমাদের স্টোন এজ কিন্তু কমপ্লিট। এবার আমরা কি দেখব, আমরা মেহেরগড় সভ্যতার ব্যাপারে আমরা কিছু জিনিস দেখব। ওকে, কয়েকটা পয়েন্ট আমরা মেহেরগড়ের ব্যাপারে আমাদের জানতে হবে। তাহলে আমরা হেডিং করব মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা, আচ্ছা মেহেরগড় সভ্যতার সময়সীমা কত ধরা হয়, মোটামুটি মনে রাখবে 7,000 থেকে 3,200। কত ধরা হয়, 7,000 থেকে 3,200 BC, মনে রাখবে। এবার প্রশ্ন হচ্ছে, দেখো তাহলে মেহেরগড় সভ্যতা নব্যপ্রস্তর যুগের সভ্যতা, এটা গেল ফার্স্ট প্রশ্ন। কে আবিষ্কার করেছে, শ্রাবণী খুব ভালো, রাজরাজ ফ্রাসোয়া জারিজ আবিষ্কার করেছে 1974 সালে। তো মনে রাখবে এটা কিন্তু অনেক পরে আবিষ্কার হয়েছে, 1974-এ। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, মেহেরগড় সভ্যতা হচ্ছে কি, হচ্ছে ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো সভ্যতা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের, ভারতীয় উপমহাদেশের, তাই তো, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কি ওল্ডেস্ট সিভিলাইজেশন। তাহলে ভারতীয় উপমহাদেশের কি আমরা বলতে পারি, ওল্ডেস্ট, ওল্ডেস্ট সিভিলাইজেশন। তাহলে সব থেকে পুরনো সভ্যতা কি আমাদের, ওল্ডেস্ট একদম সব থেকে পুরনো সভ্যতা আমাদের, সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। মনে রাখবে হরপ্পা না, ঠিক আছে, হরপ্পা বা সিন্ধু সভ্যতা না, কিন্তু আমাদের সব থেকে পুরনো বা ভারতীয় উপমহাদেশের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সব থেকে পুরনো সিভিলাইজেশন কি, সেটা হচ্ছে আমাদের কিন্তু মেহেরগড় সভ্যতা। রাইট? কবে আবিষ্কার হয়েছে, 1974 সালে। কে করেছে, জ্যা বা যা ফ্রাসোয়া জারিজ, ফ্রাসোয়া জারিজ বলে একজন ব্যক্তি আছে, ফরাসি দেশের প্রত্নতাত্ত্বিক, জ্যা ফ্রাসোয়া জারিজ, নামটা মনে রাখবে। এ আবিষ্কার করেছে। কোথায়, স্থান কোথায়, কোথায় অবস্থিত, কোথায় আছে বলো, কোন জায়গাতে আছে মেহেরগড় সভ্যতা, কে বলতে পারবে, মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত? মেহেরগড় সভ্যতাটা কোথায় অবস্থিত, কেউ পারলে কমেন্ট করে জানাও। তাহলে প্রাচীন, এটার স্থান কোথায়, মেহেরগড় সভ্যতা মনে রাখবে বালুচিস্তানের কাচ্চি সমভূমি, বালুচিস্তানের কাচ্চি সমভূমি, সমভূমি থেকে কিছুটা দূরে, বোলান গিরিপথ থেকে 150 কিলোমিটার দূরে। তো বালুচিস্তানের কাচ্চি সমভূমিতে, মোটামুটি এইটুকুটা মনে রাখবে, তাহলেই আমাদের হয়ে যাবে। একদম রাইট। আর বালুচিস্তান কোথায়, বালুচিস্তান হচ্ছে পাকিস্তানের একটা প্রদেশ, পাকিস্তানের একটা স্টেট বলতে পারো। তাহলে হয়ে গেল আমাদের মেহেরগড় সভ্যতা। সহজ কিনা? আচ্ছা, আরো কিছু জানবো, মনে রাখবে, খুবই খুবই ইম্পর্টেন্ট।
তাহলে এখানেই সব থেকে পশুপালন হচ্ছে, এখানে কৃষিকাজ হচ্ছে। মনে রাখবে সব থেকে পুরনো তুলোর চাষ কোথায় পাওয়া গেছে, সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতায়। তাহলে তুলোর চাষ, কর্পাস, ঠিক আছে, তুলো বা কর্পাস। তাহলে ওল্ডেস্ট সব থেকে পুরনো এখানে এভিডেন্স পাওয়া গেছে কিসের, তুলোর চাষের, কর্পাস চাষের, ঠিক আছে, তুলোর চাষ। তাহলে কর্পাস কাল্টিভেশনের সব থেকে পুরনো নিদর্শন কোথায় পাওয়া গেছে, সেটা হচ্ছে আমাদের মেহেরগড় সভ্যতায় পাওয়া গেছে। ক্লিয়ার ব্যাপারটা? বালুচিস্তান কোথায়, তো বালুচিস্তান আমরা জানি পাকিস্তানে আছে। ক্লিয়ার? একবার কমেন্ট করে দাও টোটালটা ক্লিয়ার। আচ্ছা, আর মেহেরগড় সভ্যতায় মনে রাখবে এরা কিন্তু ভালো ভালো মাটির পাত্র ব্যবহার করত, ঠিক আছে, এরা আয়না ব্যবহার করত, আর তুলোর চাষ হতো, এই জিনিসটা মনে রাখবে। তাহলে আমাদের হয়ে গেল মোটামুটি কমপ্লিট, ঠিক আছে, আমরা কিন্তু কমপ্লিট করে নিলাম মোটামুটি। তো একবার কিছু কমেন্ট থাকলে, কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। আর তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই কি করবে, ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা চলে যাবে প্লে স্টোরে, সেখান থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারো। আর যদি কিছু জানার থাকে তাহলে কি করবে, এই নাম্বারে, তারপর দেখবে স্ক্রিনের নিচে তোমাদের নাম্বার আছে, সেখানে তোমরা কল করতে পারো, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো, ঠিক আছে। ক্লিয়ার ব্যাপারটা? তো আজকের জন্য এতটাই থাক, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট দিনে আমরা কি করব, নেক্সট দিন কিন্তু আমরা স্টোন এজ আর মেহেরগড় সভ্যতা এই দুটোর উপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে। তো আজকে এতটাই থাক, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাস।